এক টুকরো চা পাতা, এক ঝলক ঝর্ণা, সাদা পাথরের নদী আর নৌকার নিঃশব্দ ভেসে চলা। চলুন হারিয়ে যাই সিলেটের সবুজের রাজ্যে। দেখেন সিলেটের রাস্তায় কি পরিমাণে জাম লাগছে। আমরা একটু বাস থেকে নিচে নেমে একটু হাওয়া বাতাস খাচ্ছি। কতক্ষণ আর বাসে থাকা যায় বলেন? সেই কাল রাতে বাসে উঠছি, এখনও বাসেই, কারণ সিজন টাইম এখন। এত পরিমাণে জাম। আপনারা যারা আসবেন অবশ্যই আনসিজনে আসার চেষ্টা করবেন। আজ আমি আপনাদের দেখাবো সিলেটের অসাধারণ কিছু ভ্রমণ স্থান। সিলেট আসলে আপনারা এখানে না ঘুরলে আপনাদের সিলেট ঘোরাই বৃথা। দেখেন সিএনজিগুলো কোন দিক দিয়ে উঠতেছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই পাশের ওয়েদারটি দেখুন। আমরা রয়েছে এখন ভৈরব ব্রিজের উপরে। এত সুন্দর ওয়েদার আজকের, তাই এত জার্নি করার পরও এখানে নামার পর খুবই ভালো লাগছে। আজ আমি আপনাদের কাছে প্রকাশ করব সিলেটের কিছু অসাধু লোক যারা আপনার আনন্দকে মুহূর্তেই নষ্ট করে দিতে পারেন, যা আমি নিজে ফেস করেছি। এছাড়াও কিছু ভ্রমণ অভিজ্ঞতা এবং যাবতীয় খরচ, ভ্রমণ গাইড সবকিছুই তুলে ধরবো আপনাদের এই ভিডিওতে। তো চলুন ঘুরে আসি সিলেট থেকে। ঢাকা থেকে সিলেটগামী বাসটি আমাদের নামিয়ে দিল সিলেটের কদমতলী মোড়ে। আপনারা যারা আসবেন যেখান থেকে আসেন, এই কদমতলী মোড়ে আপনাদের নামিয়ে দিবে। এখান থেকে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি প্রথমেই শাহজালাল মাজারের উদ্দেশ্যে। দেখুন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখা হচ্ছে আবার মাজারে ঢোকার পর। বাংলার আধ্যাত্মিক নগরী সিলেটে আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার না দেখে ফেরা অসম্পূর্ণ। আজ আপনাদের দেখানোর জন্য এমন এক স্থানে চলে এসেছি যেখানে শুধু ধর্মীয় আবহ নয়, ইতিহাসের মিলন ঘটেছে। মাজার প্রাঙ্গণে ঢুকতেই প্রথমেই দেখতে পাবেন চারপাশে ভক্তদের আনাগোনা। কেউ দোয়া করছে, কেউ নিঃশব্দে বসে আছে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান আধ্যাত্মিক সাধক ও সুফি। এই পাশ দিয়ে অনেকে দেখতে পাচ্ছেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে ভিতরে ঢুকছেন। অনেকেই জানেন না শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে যে পুকুরটি আছে সেখানে বিশেষ প্রজাতির মাছ ও কচ্ছপ রয়েছে, যেগুলোকে পবিত্র হিসাবে মনে করা হয় এবং কেউ এগুলোকে ক্ষতি করে না। শোনা যায় এখানে আসা অনেক দর্শনার্থী শুধু দোয়া করতে নয়, মানসিক প্রশান্তি খুঁজতে আসেন, কারণ মাজারের পরিবেশ অদ্ভুতভাবে শান্ত ও আধ্যাত্মিক। আজকের এই ভিডিওতে সিলেটের অনেক দর্শনীয় স্থান দেখতে চলেছেন, তাই এখানে আর ভিডিও না করে বের হয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে ডিনার শেষেই ঘুমিয়ে পড়ব। দেখা হচ্ছে আবার সকালে। সকাল হতেই নাস্তা সেরে চলে আসলাম জাফলংয়ে যাওয়ার জন্য বাস কাউন্টারে। এখানে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কেটেই উঠে পড়লাম জাফলংয়ের বাসে। চলুন তাহলে ঘুরে আসি জাফলং থেকে। দেখুন জাফলংয়ে যাওয়ার পথে এখানে এত সুন্দর জায়গা, মন চাইছে আমাদের এখানেই থেকে যেতে। তবে আরও সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে। শহর থেকে জাফলংয়ের দূরত্ব 56 কিলোমিটার। সাধারণত জ্যাম না থাকলে গাড়িতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে জাফলং যেতে। আশা করছি খুব শীঘ্রই আমরা গন্তব্যে পৌঁছে যাব। আমরা সুবাহান ঘাট থেকে বাসে চড়েছিলাম জাফলংয়ের, আর আমাদের নামিয়ে দিল বল্লা ঘাটে। এখান থেকে আমরা 0 পয়েন্টে হেঁটে চলে যাব। অল্প এই 2-3 মিনিটের রাস্তা, আপনারা চাইলে হেঁটে যেতে পারেন। এখান থেকে আমাদের বোট দিয়ে পার হতে হবে। আমরা দেখছেন ওয়েট করছি বোটের জন্য। ওই পারে রয়েছে বোটটি। আপনারা চাইলে বোট রিজার্ভ করেও এখান দিয়ে ঘুরতে পারবেন। বলে রাখা ভালো, বর্ষাকালে যদিও মোক্ষম সময় জাফলংয়ে আসার, তবে আপনি চাইলে সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসেও যে কোনো সময় জাফলংয়ে ভ্রমণ করতে পারেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাথর ছিল। আপনারা জানেন বাংলাদেশে বালু এবং পাথর প্রচুর পরিমাণে চুরি হয়েছে। এজন্য দেখতে পাচ্ছেন কি অবস্থা এই টুরিস্ট প্লেসটির। আর এই জায়গাটি কিন্তু অনেক ভাইরাল। আপনারা যারা যারা দেখেছেন এই জায়গাটি অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দিন। উঠে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত বোটে। বোট দিয়ে নদী পার হচ্ছি এখন আমরা। বোট থেকে নামতেই এখানে আমাদের চোখ পড়ল বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝামাঝি ঝুলন্ত সেতু, যা আপনারা সকলেই ভালো করেই ছিলেন। চোখের সামনে ভারতের বিস্মিত ঘাসি ও জৈন্তা পাহাড়, মাথার উপরে নীলাকাশ আর নিচে স্বচ্ছ পেইন নদী। সব মিলে এই জায়গাটি যেন এক অপার্থিব সৌন্দর্যের নাম। প্রতিটি বাড়িগুলো যেন নিখুঁতভাবে আঁকা। কিছুক্ষণের মধ্যে ঝর্ণার রাস্তায় পৌঁছে যাব আমরা।
অনেক সুন্দর জায়গায় আছি, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, অনেক গরম আজকে। গরমে বন্ধু কালো হয়ে গেছে, দেখেন। দেখা যায়? দেখাই তো যায় না তোরে, এত কালা কে তুই বন্ধু? রোদটা পুড়ে গেছে করে। এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে অটোতে উঠে সোজা চলে যাব মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। উপরে ওঠার পরেই দেখুন এখানে একটি বাজার রয়েছে। জি স্যার, তো আমরা স্বাগতম জানানোর জন্য স্কুল বসে আছি, তারা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। তোর ভাই বাজার সব নাহিদের ভাই বেটা হাফ প্যান্ট পরে নাহিদ ল্যাংটা ম্যাংটা অবস্থা রাস্তা বেরিয়েছে। নাহিদের বান্ধবী আর ওটা বন্ধু, ওটা নাহিদের বন্ধু। এই হ্যাঁ ভাই বাজার তো অভাব নেই অভাব নেই রে। খাইছিস তোরা? ভাই, খাইছস তোরা? খাইছস? মাবি জানা রাস্তা এটা, মাবি জানা খাইছস তোরা নাকি খাবি? গাড়ি পাওয়া এ যায় নাঙ্গু বাঙ্গু সামনে। আয়, কোথায় খাওয়া যায় কিছু? এ দেখ গোবর খাবি এর লেগা যা। ওরা খাইব না, নাহিদের স্বাগতম জানানোর লেগে দেখতেছি। ওই যে অটো, বাট আমরা অটো নিব না। এই রাস্তাটা অনেক সুন্দর, প্রকৃতি দেখব আর হেঁটেই চলে যাব। এই দেখেন ম্যাপের অবস্থা, রাস্তা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আইডিয়া করেই যেতে হবে, আর রাস্তা একটাই, বড় বড় চলে গেলে অল্প কিছু রাস্তা। আচ্ছা, তোমার লেখা দেখাম না আমি, খারাপ তোমার একটু পরে আমি লেখা দেখাম না, লেখা দিলে তুমি বুঝতে পারবে এটা ইন্ডিয়া। কি আন্টি কি কয়? তো আমরা ইন্ডিয়া আছি না বর্তমানে। হুম, এই যে দেখাও আন্টি ইন্ডিয়া ইন্ডিয়ায়। আর এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ার বর্ডার এডি, এটা ইন্ডিয়ান বর্ডার, সব ইন্ডিয়ান এই জায়গা এডি সব। গাইস আন্টির সাথে একটু মজা নেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখো না তুমি, রাস্তাঘাটে কোনো লোক নাই, তুমি বুঝো না। এই যে রাস্তাঘাট পুরো খখ, আমরা তিনজন ছাড়া কেউই নেই। এই যে আমরা তিনজন ছাড়া কেউই নেই, বুঝি না। এদিকে ঢুকছি, এদিকে পাহাড়ে ঢুকছি। আন্টি দৌড়ানি খাইছি একটু আগে। ওই যে জিগাও আগে দিকে গুলি খাইতে লেগেছিল আপনার একমাত্র সন্তান, একটু লেগে বেঁচে গেছে। আপনার একমাত্র সন্তান গুলি খাইতে লেগেছিল, একটু লেগে বেঁচে গেছে। ধরে নিয়ে গেছি একটু আগে। হ্যাঁ, ধরে নিয়ে ভিতরে তো ঢুকে আমরা বসছি জানি। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত টুরিস্ট প্লেসে। এখন ইচ্ছে মতো একটা গোসল হবে। যে গরম পড়ছে আজকে, ঝর্ণায় গোসল না করলে শান্তি পাওয়া যাবে না এখানে। ওয়াও, দেখেই তো মন ভরে যাচ্ছে। চলেন আস্তে আস্তে নিচের দিকে নামি, দেখি সিলেটের সৌন্দর্য। বরাবর ওই পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আর রাস্তাটি, এগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে। বাংলাদেশে থেকেই ইন্ডিয়া কত সুন্দর দেখতে পাচ্ছেন। দীর্ঘ যাত্রার পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান জাফলং। প্রথম দেখাতেই চোখ পড়ল অসংখ্য সাদা পাথরে ভরা নদী আর দূরে সবুজ পাহাড়ের অপূর্ব দৃশ্য। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটাকে। মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আমরা। এই যে দেখুন পাহাড়, এই যে আমরা গাইস ইন্ডিয়া, এই যে আর আমরা, এই যে আমাদের কালা। আর এই হচ্ছে আমাদের জিগ শট। পিছনেও অনেক পাথর দেখা যাচ্ছে, কিন্তু আরো অনেক পাথর ছিল এখানে। চোরেরা জানেন আপনারাই, ইতিমধ্যেই সব চুরি করে নিয়ে গিয়েছে। আর এই অল্প কিছু পাথর রেখে দিয়েছে আমাদের দেখার জন্য। সামনে এইদিকে ঝর্ণা, আমরা ঝর্ণার দিকে যাব এখন। যার উদ্দেশ্যে এসেছি আমরা, তোমরা জানান ভালো করেই। আমার উদ্দেশ্যে গাইস, ঝর্ণা দেখার উদ্দেশ্যে। ঝর্ণা আমার উদ্দেশ্যে আমি ভিডিও জামকে উদ্দেশ্যে কোনটা তোর জন্য না গাইস, তো পুরো সবাই ভিডিও করে দেই জামকে উদ্দেশ্যে এটা থেকে ফোন করি। গাইস, ও তো বিদেশ চলে যাচ্ছে, এটা তো বলা হয়নি আপনাদের। গাইস, উগান্ডা যাচ্ছি। উগান্ডা না গাইস, সাইলেন্ট করে লাভ নাই, নবীর দেশে যাচ্ছি, গিয়ে হোস্ট করে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া করেন সবাই, সুন্দর তো হোস্টটা। এই যে দেখুন এত সুন্দর জায়গা, আর আমরা প্লেস খুঁজে পাই না দেখার জন্য। দেখছেন
পাহাড়ের উপর বাড়ি। এইখানে এই যে কাশফুল মেয়েদের অনেক পছন্দের, দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচুর কাশফুল এখানে। আর এই পাশটাতে অনেকে বোট দিয়ে ঘুরতে আসে, বোট দিয়ে ঘুরে এখানে। এই পাথর তো নিয়ে গেছে, এই গাইস দেখো পাথর নিয়ে গেছে, কিন্তু পাথরের গুড়াগাড়া এগুলো রেখে গেছে আমাদের জন্য। পাথরের গুড়াগাড়া না, পাথরও আছে, কিছু আছে। ওরিশো তো পরিমাণে রোদ এখানে দেখতে পাচ্ছেন, তাকাতেও খুব অসুবিধা হচ্ছে। তারপর আপনাদের জন্য ব্লগ করে যাচ্ছি আমি। আর এখানে সামনে রয়েছে মায়াবী ঝর্ণা। আপনারা সবাই এদিক দিয়ে যাবেন যারা ঝর্ণার উদ্দেশ্যে আসবেন। আমি যখন এই সাদা পাথরের উপরে হাঁটছিলাম তখন মনে হচ্ছিল যেন প্রকৃতির এক বিশাল খোলা ক্যানভাসের উপর দাঁড়িয়ে আছি। হালকা বাতাস, পানির শব্দ আর দূরের পাহাড়, আবার ঝর্ণারও কিছুটা শব্দ আসছিল। সবকিছু মিলিয়ে জাফলং সত্যি এক অসাধারণ অনুভূতি দেয়। যদি আপনি সিলেট ভ্রমণে আসেন তাহলে এই জায়গাটি মিস করা একেবারেই উচিত নয়। দুপাশে রয়েছে খাবারের হোটেল আর সামনে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা। আপনারা চাইলে দুপুরের খাবার এখানে খেয়ে নিতে পারেন, চাইলে আপনাদের ব্যাগগুলো এখানে রেখে অর্ডার করেও যেতে পারেন, অথবা সামনেই লকার রয়েছে, 50 টাকার বিনিময়ে লকার নিয়ে একটি লকারও রেখে দিতে পারেন। দেখেন আজকে কি পরিমাণে টুরিস্ট হয়েছে ঝর্ণায়, আরও সিজন টাইম তো এই কারণে অবস্থা। আপনারা অবশ্যই আনসিজনে আসার চেষ্টা করবেন। ওয়াও, ঝর্ণার পানির শব্দ আর ঠান্ডা বাতাস যেন আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। যতই কাছে আসছিলাম ততই প্রকৃতির সৌন্দর্যটা আরও স্পষ্ট হয়ে উঠছিল। ঝর্ণার বিশাল জলধারা উপরে পাহাড় থেকে নেমে আসছে অবিরাম গতিতে, আর চারপাশে ভেসে আসছে পানির গর্জনের শব্দ। এখানে আসলে বোঝা যায় প্রকৃতির আসল শক্তি আর সৌন্দর্য কতটা অসাধারণ। ঝর্ণার ঠিক ডান পাশেই রয়েছে লকার। মন চাইলে এখানে আপনার প্রয়োজনীয় জিনিস 50 টাকার বিনিময়ে রেখে দিতে পারেন। চলেন এবার আমরাও ঝর্ণায় একটু গোসল করি, উপরের দিকে উঠি। এই জায়গাগুলো অনেক পিচ্ছিল, আপনি একটু দেখে শুনে উঠবেন এখান দিয়ে। নিজে সেফ থাকলে ঘুরতে পারবেন, নিজের একটা ক্ষতি করে ফেললে ঘোরার মজাটাই তো শেষ। তো সাবধানে ঘুরবেন সবাই। ভিউয়ার্স, উপর উঠে এখানে পেয়ে গেলাম একটি সুরঙ্গের মতো ঝর্ণা। চলুন ভিতরের দিকে যাই, দেখি ওই পাশটা কি রয়েছে। ভিউয়ার্স, ভিতরে যাওয়া খুবই টাফ, পানির এত পরিমাণে প্রেশার। যাও ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে আসো, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে দেবো তোমারে। এই নাইবেন নাইবে ডরায়। ভিউয়ার্স, এত পরিমাণে পানির প্রেশার, এখান দিয়ে ভিতরে যাওয়া ইম্পসিবল। চলেন আরও উপরের দিকে উঠি। এই দেখেন কত পরিমাণে টুরিস্ট এখানে, পুরো জায়গাটা টুরিস্ট দিয়ে ভরা একেবারে। উপর উঠতেই অনেক সমস্যা হচ্ছে টুরিস্টদের জন্য। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away.
But I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. এই ফিলিংসটা কি করে বোঝাবো? যখন পানিতে হাত দিয়ে বসেছিলাম এখানে, দীর্ঘ জার্নির পরে শান্তির একটি নিঃশ্বাস নেওয়া গোসল করতে করতে, যা এখানে ট্যুরিস্টরাই একমাত্র ফিল করতে পারবে। কিছু বন্ধুদের জন্য মেসেজ ছিল, ওরা ট্যুরে আসার কথা ছিল অথচ আসে নাই। আপনাদের এই নামে কেউ থাকলে কমেন্ট করুন। দেখছেন টারজানগুলো কোথায় কোথায় উঠছে। এখানে আজকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট, সবাই এই মায়াবী ঝর্ণার দৃশ্যগুলো উপভোগ করতে এসেছে। কেউ কেউ ছবি তুলছে, কেউ আবার ভিডিও করছে, আর কেউ শুধু চুপচাপ দাঁড়িয়ে ঝর্ণার সৌন্দর্য দেখছে। সত্যি বলতে ক্যামেরা যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার থেকে অনেক বেশি মনোমুগ্ধকর এই জায়গাটা। পানির ঠান্ডা ছিটা, পাহাড়ের সবুজ পরিবেশ, আর ঝর্ণার নিরবচ্ছিন্ন ধারা, সব মিলিয়ে জায়গাটি অসাধারণ। এই মুহূর্তটা সত্যিই মনে রাখার মতো। গোসলের পর্ব শেষ, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। ঝর্ণার নিচে দাঁড়িয়ে মনে হচ্ছে সময় যেন থেমে গেছে। অবিরাম পানির ধারা, চারপাশে সবুজ পাহাড়, আর অসংখ্য পর্যটকের ভিড়। তবুও প্রকৃতির শান্তি একটুও কমেনি। হয়তো এই কারণে এই জায়গাটাকে বলা হয় মায়াবী ঝর্ণা। চলুন আমরা এবার দুপুরের খাবার সেরে নিই। আসরের আজান হচ্ছে, খাবার দাবার প্রায় শেষের দিকে। এই হচ্ছে ট্যুরিস্টদের নামাজের স্থান। ঝর্ণা থেকে এসে এখানে আমরা একটি অটো রিজার্ভ করে নিলাম 400 টাকার বিনিময়ে। তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে আমাদের 3টি স্পট ঘোরাবে। প্রথমে চলে যাব আমরা চা বাগানে। আর বাম পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সুপারি গাছ আর পানের বাগান। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য চায়ের বাগানে। চা বাগানের পাশেই বিশাল এক মার্কেট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। বুঝছো তো, থাম 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 থাম। কি ভিডিও করলি তুই? এটা কি ভিডিও করলি? মাইয়া মতো তোর মেয়েরা। সিলেট ভ্রমণের আরেকটি বিশেষ অভিজ্ঞতা এই অপূর্ব সবুজ চা বাগান। চারদিকে শুধু সবুজ আর সবুজ, যতদূর চোখ যায় সারি সারি চা গাছ, যেন প্রকৃতির এক নিখুঁত সাজানো ক্যানভাস। হালকা বাতাসে দুলতে থাকা চা পাতা, নরম পাহাড়ি পরিবেশ, আর চারপাশের নীরব শান্ত প্রকৃতি মুহূর্তটাকে একদম মায়াবী করে তোলে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে শহরের সব ক্লান্তি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। শুধু আছে প্রকৃতির নীরব সৌন্দর্য আর এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি। চা বাগানের এই সরু পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন সিনেমার কোনো দৃশ্যের মধ্যে চলে এসেছি। এত সুন্দর, এত বড় চা বাগান আগে দেখেছেন? দেখুন এই খাসিয়াপল্লী চা বাগান, বিশাল বিশাল। সিলেটের এই পাহাড়ি অঞ্চলের গভীরে লুকিয়ে আছে এই প্রাচীন জমিদার বাড়ি, যার ইতিহাস এখনও অনেকেরই অজানা। আমরা এখন এসে গেছি খাসিয়াপল্লীর কাছে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িতে। প্রথম দেখা দিয়ে বাড়িটির স্থাপত্য এবং পুরানো ডিজাইন চোখে পড়ার মতো। দেয়ালের প্রতিটি অংশে লুকিয়ে আছে যেন ইতিহাসের ছাপ। বাড়িটির ভিতরে ঢোকা যায় না, তবে বাইরে থেকেই এর পরিবেশ খুবই মনোমুগ্ধকর।
স্থানীয়দের মতে একসময় এই জমিদার বাড়ি ছিল এলাকার ক্ষমতা ও ঐতিহ্যের প্রতীক। চারপাশের পাহাড়ি পরিবেশ, নীরবতা আর পুরনো স্থাপত্য জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন কয়েক দশক পিছনে ফিরে গেছে, যেখানে একসময় জমিদারদের জীবনযাপন, আনাগোনা আর ইতিহাসের গল্পে ভরা ছিল এই প্রাঙ্গণ। বর্তমানে অনেক পর্যটক এই ঐতিহ্যের স্থাপনটি দেখতে আসে, বিশেষ করে যারা ইতিহাস ও স্থাপত্য ভালোবাসে। সত্যি বলতে এই জমিদার বাড়ি শুধু একটি ভবন নয়, বরং এটি অতীতের এক নীরব স্মৃতিচিহ্ন। ঘোরাফেরা শেষে চলে যাচ্ছি স্টেশনের দিকে। এভাবেই শেষ হতে চলেছে আমাদের সুন্দর সিলেট ভ্রমণ। সবুজ চা বাগান, মায়াবী ঝর্ণা, সাদা পাথরের নদী আর শান্ত প্রকৃতির অসংখ্য স্মৃতি নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির পথে। সিলেট শহর থেকে অটোতে করে আমরা চলে এলাম রেলওয়ে স্টেশনে। আর এখানে ট্রেনটি দেখতে পাচ্ছেন রওনা হবে বলেই দাঁড়িয়ে রয়েছে। আর এর মধ্যেই ট্রেনে চড়ে শুরু হয়ে গেল আমাদের বাড়ি ফেরার যাত্রা। স্টেশনের কোলাহল পিছনে ফেলে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলল। দেখুন ট্রেনের ভিতরের অবস্থা, অনেকেই সিট পায়নি, এজন্য নিচে অনেকে বসে আছে। সকাল হতেই দেখুন কত সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ল। সবুজে ঘেরা মনোমুগ্ধকর রাস্তাগুলোর মাঝে এগিয়ে চলছি আমরা ট্রেনে চড়ে। জানালার বাইরে তাকালেই দেখা যাচ্ছিল প্রকৃতির অপূর্ব দৃশ্য, যা এই ভ্রমণের শেষ মুহূর্তগুলোকেও আরও বেশি স্মরণীয় করে তুলছিল। মাঝপথে আমরা একটি হোটেলে বিরতি নিয়েছিলাম। দেখুন হোটেলের পাশে এত সুন্দর জায়গা, মন চাইছিল এখানে আরও একটি দিন কাটিয়ে যাই। জায়গাটি ছিল খুবই শান্ত এবং পরিবেশও ছিল বেশ মনোরম। সত্যি বলতে পুরো সিলেট ভ্রমণটি ছিল অভিজ্ঞতা, সৌন্দর্য আর প্রশান্তিতে ভরা একটি অসাধারণ যাত্রা। বিদায় সিলেট, আবার কোনো একদিন তোমার সবুজ সৌন্দর্যের টানে নিশ্চয়ই ফিরে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভ্রমণ ব্লগে।